মজার আরো একটি গণিত ক্লাস নিয়ে, এবং সেই সাথে সবাইকে আজকে গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের পূর্বের ক্লাসে আমরা দেখেছিলাম সমতুল ভগ্নাংশ, সমহর ভগ্নাংশ, ভগ্নাংশের তুলনা এবং কিভাবে ভগ্নাংশকে লঘিষ্ঠ রূপে প্রকাশ করা যায়। তোমাদের অবশ্যই মনে আছে আমরা বলেছিলাম সমতুল ভগ্নাংশ বলতে আমরা এমন দুটি ভগ্নাংশ বুঝি যাদের মান একই, এবং আমরা আরো বলেছিলাম যে ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করে অথবা একই সংখ্যা দ্বারা ভাগ করে আমরা সমতুল ভগ্নাংশ পেতে পারি। উদাহরণে দেখা যাচ্ছে 3/2 এবং 6/4 সমতুল ভগ্নাংশ, কেননা 3/2 এর লব ও হরকে 2 দিয়ে গুণ করলে আমরা পাই 6/4 এবং 6/4 এর লব ও হরকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 3/2। তাই আমরা বলেছিলাম 3/2 এবং 6/4 সমতুল ভগ্নাংশ। এবং এখানে আমরা আরো দেখতে পাচ্ছি 15/3 এবং 5/1কেও আমরা একই কারণে সমতুল ভগ্নাংশ বলেছিলাম। আমাদের আজকের ক্লাসে আমরা শিখব ভগ্নাংশের কাঠামোগত সমস্যা এবং সেই সকল সমস্যার সমাধান। চলো তাহলে আজকে আমরা আমাদের মূল পাঠে চলে যাই। আমাদের প্রথম সমস্যায় বলা হচ্ছে আমাদের বাসা থেকে বিদ্যালয় 7/5 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং জারিফের বাসা থেকে বিদ্যালয় 9/2 কিলোমিটার পূর্বে অবস্থিত, এবং এখান থেকে আমাদেরকে নির্ণয় করতে হবে আমাদের বাসা থেকে জারিফের বাসার দূরত্ব কত কিলোমিটার, তারপর বিদ্যালয় থেকে কার বাসার নিকটবর্তী, এবং আহমদ ও জারিফের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত। চলো তাহলে আমরা আমাদের সমাধানে চলে যাই। প্রথম প্রশ্নে আমাদেরকে নির্ণয় করতে হবে আহমদের বাসা থেকে জারিফের বাসার দূরত্ব কত। তাহলে লক্ষ্য করলে দেখব বিদ্যালয়টি রয়েছে মাঝখানে, এবং বিদ্যালয় থেকে আহমদের বাসা হচ্ছে এখানে এবং জারিফের বাসা হচ্ছে এখানে। তাহলে আমরা যদি আহমদের বাসা থেকে জারিফের বাসার দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে প্রথমে আহমদের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব এবং তার সাথে বিদ্যালয় থেকে জারিফের বাসার দূরত্বকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব আহমদের বাসা থেকে জারিফের বাসার দূরত্ব কত কিলোমিটার। চলো তাহলে সমাধান করে ফেলি। আমরা প্রশ্নে দেখেছি আহমদের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 7/5 কিলোমিটার এবং জারিফের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 9/2 কিলোমিটার। তাহলে আমরা যদি দুজনের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্বকে যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব আমাদের বাসা থেকে জারিফের বাসার দূরত্ব। এবং এক্ষেত্রে আমরা দেখে এসেছি কিভাবে ভগ্নাংশের যোগ করতে হয়। আমরা প্রথমে 7/5 ও 9/2কে সমহর করে নিয়েছি এবং তারপর তাদের লব দুটিকে যোগ করেছি, এবং এভাবে আমরা পেয়েছি আমাদের বাসা থেকে জারিফের বাসার দূরত্ব 63/59 কিলোমিটার। অর্থাৎ আমাদের বাসা থেকে জারিফের বাসার দূরত্ব হবে 63/59 কিলোমিটার। এর পরের প্রশ্নে বলা হয়েছে কার বাসা বিদ্যালয় থেকে নিকটবর্তী। আমরা পেয়েছি আমাদের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 7/5 কিলোমিটার এবং জারিফের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 9/2 কিলোমিটার। যেহেতু আমাদেরকে এখানে দুটি ভগ্নাংশ দেওয়া রয়েছে এবং এই ভগ্নাংশ দুটির হর এবং লব কোনোখানেই কোনো মিল নেই, অতএব আমাদেরকে এই ভগ্নাংশ দুটিকে সমহর করতে হবে, এবং সমহর করার পর আমরা যদি ভগ্নাংশ দুটির তুলনা করি, তাহলে আমরা পেয়ে যাব কার বাসা থেকে বিদ্যালয় নিকটবর্তী। এবার তাহলে আমরা যদি ভগ্নাংশ দুটির হরের লসাগু নির্ণয় করি, তাহলে দেখতে পাবো 7 এবং 9 এর লসাগু হচ্ছে 63। তাহলে আমাদের ক্ষেত্রে 7/5 কিলোমিটার দূরত্বটি হয়ে যাবে 63/45 কিলোমিটার, এবং জারিফের ক্ষেত্রে দূরত্ব হবে 63/14 কিলোমিটার। এবং আমরা দেখতে পাচ্ছি 63/45 এই দূরত্বটি অবশ্যই 63/14 এই দূরত্বের চাইতে বড়। যেহেতু জারিফের বাসার দূরত্ব আমাদের বাসার দূরত্বের চাইতে কম, তাই জারিফের বাসা বিদ্যালয়ের নিকটবর্তী হবে। এর পরের প্রশ্নে বলা হয়েছে আহমদ ও জারিফের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত। আমরা যদি বিদ্যালয় থেকে তাদের বাসার দূরত্বের বিয়োগফল বের করি, তাহলে আমরা পেয়ে যাব তাদের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত। তাহলে আমরা এর আগের প্রশ্নে তাদেরকে সমহর করেছি, যেখানে আমরা দেখেছি কার বাসার দূরত্ব বেশি এবং কার বাসার দূরত্ব কম। তাহলে আমরা সেই বেশি দূরত্ব থেকে কম দূরত্বকে বাদ দিলেই তাদের দুজনের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য নির্ণয় করতে পারবো, যেটি হবে 63/45 বিয়োগ 63/14। এবার আমরা যদি বিয়োগফল নির্ণয় করি, তাহলে দেখতে পাবো বিয়োগফল হচ্ছে 63/31 কিলোমিটার। অর্থাৎ আহমদ ও জারিফের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য হবে
63 কিলোমিটার। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। আমাদের পরবর্তী সমস্যাতে বলা হচ্ছে, মনে করো তোমাদের একটি আম বাগান আছে। তুমি তোমার বন্ধু অরণ্য, নাফি ও রাফিকে নিয়ে তোমাদের বাগানে ঘুরতে গেলে। সেখানে যাওয়ার পর তোমার বাবা 3 বন্ধুকে এক ঝুড়ি আম উপহার দিলেন। অরণ্য, নাফি ও রাফি যথাক্রমে আমের 2/1, 8/1 ও 8/3 অংশ আম পেল। এবার বলা হচ্ছে 3 জনের আমের অংশের যোগফল কত, তারপর কে সবচেয়ে বেশি আম পেল এবং প্রদত্ত 3টি ভগ্নাংশকে মানের অধক্রম অনুসারে সাজাও। এবার 3 জনের আমের অংশের যোগফল, আমরা যদি 3জনকে প্রদত্ত আমের ভগ্নাংশ 3টিকে যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব 3জনের আমের অংশের যোগফল কত। তারপর কে সবচেয়ে বেশি আম পেল, এক্ষেত্রে আমরা ভগ্নাংশ 3টির তুলনা করব এবং সর্বশেষ ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাবো। চলো তাহলে এবার আমরা সমাধানে চলে যাই। প্রথমে আমাদেরকে 3জনের আমের অংশগুলো যোগ করতে হবে। তাহলে যোগ করব 2/1 যোগ 8/1 যোগ 8/3। ভগ্নাংশ 3টির লসাগু হবে 8। সেই অনুযায়ী ভগ্নাংশগুলোকে পরিবর্তন করে আমরা পাবো যোগফল হচ্ছে 8/8 অংশ, যা হবে সম্পূর্ণ বা 1 অংশ। কারণ আমরা জানি কোনো ভগ্নাংশের হর এবং লব যদি একই হয়, অর্থাৎ হর ও লব যদি সমান হয়, তাহলে আমরা বলি সেটি হচ্ছে সম্পূর্ণ অংশ এবং সম্পূর্ণ অংশকে আমরা লিখি 1 অংশ। এবার তাহলে চলো আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে চলে যাই, যেখানে বলা হচ্ছে কে সবচেয়ে বেশি আম পেল। সেক্ষেত্রে আমাদেরকে ভগ্নাংশগুলোর তুলনা করতে হবে এবং ভগ্নাংশগুলোর তুলনা করতে হলে এক্ষেত্রে যেহেতু প্রত্যেকটি ভগ্নাংশের হর বা লবের মধ্যে কোনো মিল নেই, অর্থাৎ হর এবং লবগুলো আলাদা, সেহেতু আমাদেরকে ভগ্নাংশগুলোকে সমহর করে নিতে হবে। যদি আমরা প্রদত্ত ভগ্নাংশগুলোকে সমহর করি তাহলে দেখতে পাবো 2/1 ভগ্নাংশটি হবে 8/4, কেননা এক্ষেত্রে 2, 8 এবং 8-এর লসাগু হচ্ছে 8 এবং দ্বিতীয় ভগ্নাংশটি 8/1, 8/1ই থাকবে এবং তৃতীয় ভগ্নাংশটি ছিল 8/3, সেটিও 8/3ই থাকবে। যেহেতু ভগ্নাংশ 3টির এক্ষেত্রে হর সমান হয়ে গেল, অর্থাৎ প্রত্যেকের ভর 8, আমরা দেখতে পাবো প্রথম ভগ্নাংশটির হর 4, দ্বিতীয় ভগ্নাংশটির হর 1 এবং তৃতীয় ভগ্নাংশটির হর ছিল 3। এবার 4 অবশ্যই 3-এর চাইতে বড় এবং 3 1-এর চাইতে বড়, সেহেতু 8/4 ভগ্নাংশটি 8/3 ভগ্নাংশটির চাইতে বড় এবং 8/1 এই ভগ্নাংশটি 8/3-এর চাইতে ছোট। যেহেতু 8/4 ভগ্নাংশটি এখানে সবচাইতে বড় এবং 8/4 ভগ্নাংশটি এসেছে 2/1 ভগ্নাংশটি থেকে এবং 2/1 ভগ্নাংশটি হচ্ছে অরণ্যের আমের অংশ। অতএব আমরা বলতে পারি অরণ্য সবচাইতে বেশি আম পেল। আমাদের তৃতীয় প্রশ্নে বলা হয়েছে ভগ্নাংশ 3টিকে অধক্রম অনুসারে সাজাতে হবে। আমরা খ হতে পেয়েছি ভগ্নাংশগুলোকে সমহর করার পর প্রথম ভগ্নাংশটি হয়েছে 8/4, তারপর পেয়েছি 8/3 এবং 8/1। এবার যদি আমরা তাদের তুলনা করি তাহলে দেখতে পাবো 8/4-এর লব 4 বড় এবং তারপর রয়েছে 3 এবং তারপর রয়েছে 1 এবং তারপর আমরা যদি তাদেরকে অধক্রমে সাজাতে চাই তাহলে 8/4-এর 4 বড়, তারপর 8/3 এবং 1 সবার চাইতে ছোট। তাহলে আমরা ভগ্নাংশগুলোকে এভাবে সাজাতে পারি 8/4 8/3-এর চাইতে বড় এবং 8/3 8/1-এর চাইতে বড়। অর্থাৎ বড় থেকে আমরা ভগ্নাংশগুলোকে ছোট ক্রমে সাজিয়ে পেলাম এটি। বা আমরা তাদেরকে মূল ভগ্নাংশ রূপে এভাবে লিখতে পারি 2/1 8/3-এর চাইতে বড় এবং 8/3 8/1-এর চাইতে বড়। অতএব ভগ্নাংশগুলোকে মানে অধক্রম অনুসারে সাজিয়ে আমরা এরকম পেতে পারি। এবার আমাদেরকে বলা হচ্ছে দুটি ভগ্নাংশের যোগফল 10^15 যেখানে ছোট ভগ্নাংশটি হচ্ছে 4/3 এবার তাহলে তোমাদেরকে নির্ণয় করতে হবে প্রথমেই প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশকে সংজ্ঞায়িত করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রত্যেকেই জানি প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর লবের চাইতে বড়, অপ্রকৃত ভগ্নাংশের লব হরের চাইতে বড় এবং মিশ্র ভগ্নাংশ হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ পূর্ণ সংখ্যার সমষ্টি। এবার বলা হয়েছে বড় ভগ্নাংশটি কত। যেহেতু এখানে দুটি ভগ্নাংশের যোগফল দেওয়া রয়েছে,
এবং বলা হয়েছে ছোট ভগ্নাংশটি 4/3 তাহলে আমরা 10/15 থেকে ছোট ভগ্নাংশ 4/3 কে যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব বড় ভগ্নাংশটি কত। এর পরের প্রশ্নে বলা হচ্ছে ভগ্নাংশ দুটির পার্থক্য কত। এক্ষেত্রে আমরা যদি বড় ভগ্নাংশ থেকে ছোট ভগ্নাংশটিকে বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের প্রদত্ত ভগ্নাংশ দুটির পার্থক্য কত হবে। এবার অপর একটি প্রশ্নে বলা হচ্ছে একটি লাঠির 2 ভাগের 1 অংশ লাল, 4 ভাগের 1 অংশ সবুজ এবং 4 ভাগের 3 অংশ নীল রং করা হয়েছে। প্রথম প্রশ্নে বলা হচ্ছে মোট কত অংশ লাল ও সবুজ রং করা হয়েছে। এক্ষেত্রে তাহলে আমরা এই যে 2 ভাগের 1 অংশ লাল এবং 4 ভাগের 1 অংশ সবুজ, এই অংশ দুটিকে আমরা যোগ করে দিলেই পেয়ে যাব মোট কত অংশ লাল ও সবুজ রং করা হয়েছে। তারপর বলা হচ্ছে সবুজ রং থেকে লাল রং বেশি করা হয়েছে কত অংশ। তাহলে আমরা যদি লাল রঙের অংশ থেকে সবুজ রঙের অংশ বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব সবুজ রং থেকে লাল রং কত বেশি করা হয়েছে। এরপর বলা হচ্ছে সবচেয়ে বেশি কোন রং করা হয়েছে। এক্ষেত্রে আবারও আমরা যদি ভগ্নাংশ তিনটির তুলনা করি তাহলে সবচেয়ে বড় যে অংশের ভগ্নাংশটি হবে সেই অংশটি হবে সবচেয়ে বেশি রং করা অংশ। এবার তোমাদের জন্য রয়েছে কিছু বাড়ির কাজ। প্রথম বাড়ির কাজটি এরকম, যেখানে বলা হচ্ছে রাফি দিনের 4 ভাগের 1 অংশ পড়ালেখা করে, 12 ভাগের 1 অংশ খেলাধুলা করে এবং অবশিষ্ট সময় অন্যান্য কাজ করে। তারপর বলা হচ্ছে রাফি তাহলে দিনের মোট কত অংশ পড়ালেখা খেলাধুলা করে। তারপরের প্রশ্নে বলা হচ্ছে সে দিনের কত অংশ অন্যান্য কাজ করে এবং শেষ প্রশ্নে বলা হচ্ছে সে খেলাধুলা অপেক্ষা পড়ালেখায় কত অংশ সময় বেশি ব্যয় করে। আশা করি এগুলো তোমরা সমাধান করতে পারবে। চলো তাহলে এক নজরে দেখে নিই আজকে আমরা কি কি শিখেছি। আমরা আজকে এই ক্লাসে ভগ্নাংশ সম্পর্কিত বিভিন্ন রকমের সমস্যা দেখলাম এবং আমরা দেখলাম কিভাবে সেই সমস্যাগুলো সমাধান করতে হয়। আমরা আমাদের পরবর্তী ক্লাসে শিখব দশমিক ভগ্নাংশ। এবং আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য শুভকামনা এবং মজা কামনা এবং আজকের ক্লাসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।